আসসালামু আলাইকুম। এসএস ইজি এডুকেশন চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে কন্ট্রাক্টের কনসিডারেশন পড়ব। অর্থাৎ কনসিডারেশন কি জিনিস, কনসিডারেশন লিগ্যাল হতে গেলে বা এর রিকোয়ারমেন্টস গুলো কি কি, এবং কন্ট্রাক্টের ক্ষেত্রে কনসিডারেশনটা আসলে কিরকম হয়। কনসিডারেশনটা আসলে প্রথমেই যদি বলি যে কেন আসলে কনসিডারেশন দরকার, তো এইটা যদি আমরা বলি যে একজন, অর্থাৎ শুধুমাত্র যদি আমরা প্রমিস করি বা এগ্রিমেন্ট করি, তাহলে বলা যায় যে সেই এগ্রিমেন্ট বা সেই কন্ট্রাক্টটা ব্যাকআপ দেওয়া উচিত কনসিডারেশনের মাধ্যমে, মানে এইটাই হচ্ছে কনসিডারেশনের কাজ। তার মানে চুক্তি যখন আমরা করি তখন এক পক্ষ আর এক পক্ষকে কোনো কিছু দেওয়ার জন্য সম্মতি জানাই, আর এক পক্ষ আর এক পক্ষতে এই সম্মতি যে জানালাম বা কোনো কিছু যে দিতে চাইলাম, তো দেখা যাচ্ছে সিকিউরিটি স্বরূপ আমরা কোনো একটা মানি বা মানি ওয়ার্থ পে করে থাকি। তো সেই জন্যই আমরা বলছি যে আসলে কনসিডারেশনটা হলে কন্ট্রাক্টটা করার অব্লিগেশনটা পাকাপোক্ত হয়। The reason for making consideration an essential part of the contract is because it leaves a sort of burden on the parties to fulfill the terms of the contract, এবং সেই কথাটা এখানে বলা হচ্ছে যে কারণ এটা আসলে কন্ট্রাক্টের যে শর্তটা রয়েছে সেটা ফুলফিল করার জন্য একটা বাউন্ড সৃষ্টি করে। এবং আমরা দেখছি যে কনসিডারেশন কিন্তু কন্ট্রাক্টের অন্যতম একটা প্রধান এলিমেন্ট। কনসিডারেশন না থাকলে কিন্তু কন্ট্রাক্ট হয় না। ফর এক্সাম্পল, ইফ এ প্রমিস টু গিভ বি এ কার without be doing or abstaining to do anything for it, it makes the promise by unenforceable. This will be a gift and not a contract at all. তো উদাহরণটা দিয়ে খুব ভালোভাবে বুঝাই দেওয়া হয়েছে যে একজন ব্যক্তি, ধরো সে কাউকে একটি কার দিতে চাচ্ছে কোনো রকম কোনো কনসিডারেশন ছাড়া, তাহলে এর কোনো লিগাল এনফোর্সেবিলিটি নাই, যার কারণে এটা লিগালি বাইন্ডিং নয়। তা এখন সেই ক্ষেত্রে এটাকে ধরে নেওয়া হবে যে সে তাকে তাহলে গিফট করতে চাচ্ছে, মানে তখন কিন্তু ফর্মটা ডিফারেন্ট হয়ে যাবে। আর কন্ট্রাক্টের ফরমেশনে আসতে গেলে কনসিডারেশনের অবশ্যই দরকার আছে। এরপর কি কি লিগাল রিকোয়ারমেন্টস রয়েছে কনসিডারেশনের জন্য। তো কনসিডারেশন বলছে মাস্ট মুভ অ্যাট দ্য ডিজায়ার অফ দ্য প্রমিসর। কন্ট্রাক্ট অ্যাক্টের 2D সেকশনে বলা হয়েছে যে কনসিডারেশন শুড বি অ্যাট দ্য ডিজায়ার অফ দ্য প্রমিসর, মানে প্রমিসরের ইচ্ছা অনুযায়ী, ডিজায়ার অনুযায়ী হবে। ইফ দ্য কনসিডারেশন ইজ মেড অ্যাট দ্য উইল অফ দ্য থার্ড পার্সন অর ইজ অ্যাকর্ডিং টু দ্য প্রমিসর, দেন ইট উইল নট বি এ গুড কনসিডারেশন। সো থার্ড পার্সন অথবা যদি প্রমিসরের আহ সম্মতিতে বা তার অনুযায়ী যদি কন্ট্রাক্টে আমরা কোনো কনসিডারেশন করি, তাহলে বলা হচ্ছে যে সেই কনসিডারেশন আসলে কনসিডারেশন হয় না। দেন বলছে দেখো যে ক্যান মুভ ফ্রম দ্য প্রমিজি or another person, unlike English law in which the consideration must move at the desire of the promisor, and in Indian law as long as there is a consideration it is immaterial as to who has furnished it. মানে যদি কনসিডারেশনের কথা উল্লেখ থাকে তাহলে কে এইটা দিল বা কে এটা ফিক্সড করলো সেটা কোনো ব্যাপার না। কিন্তু ইংলিশ আইনে বলা হচ্ছে কনসিডার মাস্ট মুভ অ্যাট দ্য ডিজায়ার অফ দ্য প্রমিসর, ইট মাস্ট প্রমিসরের ডিজায়ার অনুযায়ী। মোরভার ইন দ্য কেস অফ চিনায়া ভার্সেস রামায়া, কনসিডারেশন ক্যান অলসো মুভ অ্যাট দ্য ডিজায়ার অফ দ্য থার্ড পার্টি, but only in the condition that he is the beneficiary of the contract. Can be an act, absistence, or even a promise. If the promisee does something or abstain from doing something for the promiser at his desire, then it will be a good consideration. Then next, consideration can be past, present or future. In past হলে কিরকম হয়, যে কনসিডারেশন যদি এমন হয় যে প্রমিস করার পূর্বেই দেওয়া হয়েছে, তখন আমরা বলি যে এটা পাস্ট কনসিডারেশন। উদাহরণস্বরূপ এ সেপস বি at the latter's desire. A after a month promises to pay A, the act of A will amount to past consideration for the payment made by B. সো এখানে বলা হচ্ছে যে ধরো যে আম, একটা ডিজায়ার করছে, বি আফটার এ মান্থ প্রমিসেস টু পে এ, এক মাস পরে সে বলল যে ঠিক আছে আমি একে প্রমিস করলো যে সে পে করবে। অ্যাক্ট অফ এ উইল অ্যামাউন্ট টু পাস্ট কনসিডারেশন, মানে অলরেডি কিন্তু সে কাজ করে ফেলেছে বা এগ্রিমেন্টে সম্মত হয়েছে, কিন্তু বললো যে আমি এক মাস পরে একে পে করব, তাহলে এইটা হচ্ছে কি
when consideration is given before the promise was made, মানে প্রমিস যখন হয়েছে তার 1 মাস পূর্বে, ওকে, আফটার এ মান্থ প্রমিসেস টু পে, দ্যাট ইজ প্রমিস হওয়ার পর 1 মাস আগেই পে করাটা হয়ে গেছে বিয়ের দ্বারা। আমি বাংলাটা একটু ডিফারেন্ট বলছিলাম, যে মাস পূরণ হওয়ার আগেই, অর্থাৎ যেদিন প্রমিস হয়েছিল তা থেকে 1 মাস আগেই পে করা হয়ে গেছে, দেন সেই ক্ষেত্রে আমরা বলছি যে এটা হচ্ছে পাস্ট। প্রেজেন্টের ক্ষেত্রে কি বলছি? when the consideration is given simultaneously to the promise made, then this present consideration or executed consideration, for example cash sales। প্রেজেন্টের ক্ষেত্রে আমরা এক্সাম্পল দেখছি যে যখন কনসিডারেশন সাইমultaneously দেওয়া হয় এবং প্রমিস করা হয়, then this is present consideration or executed consideration, and for example cash sale। ফিউচার কনসিডারেশন কোনটা? আচ্ছা, প্রেজেন্টটা আর একবার বুঝাই দিই, মানে সাইমultaneously, অর্থাৎ প্রপোজাল দিচ্ছি, অ্যাকসেপ্টেন্স করছি, এবং ওই সময় যদি আমরা কনসিডারেশন পে করি, দ্যাট ইজ প্রেজেন্ট। আর ফিউচার, ধরো কনসিডারেশনটা প্রমিস হওয়ার পরে বা প্রমিস অ্যাকসেপ্ট হওয়ার পরে আমরা দিচ্ছি। উদাহরণস্বরূপ 1 মাস পরে ধরো যে ঠিক আছে, তুমি আমার একটা কাজ করে দিচ্ছ বা দিলে, আমি বললাম যে তোমাকে আমি পে করব 1 মাস পরে, ওকে, দেন এটা হচ্ছে ফিউচার, when the consideration of promise made to be passed at a future date, মানে পরবর্তীতে যদি দিতে যাওয়া হয়। কনসিডারেশন নিড নট বি অ্যাডিকুয়েট। তো কনসিডারেশনের কথা আবার এখানে বলা হচ্ছে যে ইট নিড নট টু বি অ্যাডিকুয়েট or equal for the promise made. However, consideration must be something in which the law attaches some value. তবে কনসিডারেশন এমন কিছু হবে যেখানে আসলে ল ভ্যালু অ্যাড করে, এরকম কোনো কিছু হবে। বুঝতেছিলাম। কন্ট্রাক্টস কনসিডারেশন সেকশন 2D, it is for the parties to decide that the value of the consideration and not for the court। অর্থাৎ আমরা আগের স্লাইডে যেটা পড়লাম যে কন্ট্রাক্টের আসলে কনসিডারেশন কে নির্ধারণ করবে, অবশ্যই প্রভিজররা করবে, এবং এটা অফকোর্স নট বাই দ্য কোর্ট অফ ল। উদাহরণস্বরূপ এ ধরো একটা টেবিল বি এর কাছে বিক্রি করছে, সেখানে এ তাকে 500 রুপি দিতে চাচ্ছে, এখন বলছে যে কোর্টের ক্ষেত্রে কিন্তু এই ভ্যালুটা অ্যাসার্টেন করা ডিফিকাল্ট। ইফ এ ইজ স্যাটিসফাইড উইথ দ্য অ্যামাউন্ট গিভেন, দেন কনসিডারেশন ইজ ভ্যালিড। এ যদি স্যাটিসফাই হয়, ওকে ফাইন, কনসিডারেশন ভ্যালিড, শুড বি রিয়াল ওয়ান। Although consideration need not be adequate, it should be real and not illusory. The consideration should not be physically impossible, legally not permissible, or based on an uncertain event or condition. Should not be something which the promisor is already bound to do. A consideration to do something which the promisor is already required to do is not a good consideration. For example, public duty done by a public servant. না এমন কোনো কিছু ধরো যেটা অলরেডি প্রমিজরের দায়িত্ব করা, প্রমিজর হয়তো বা বললো যে ঠিক আছে তুমি আমাকে এটা প্রমিস করো, আমি তাহলে এই কাজটা করবো, কিন্তু ওই কাজটা ওর জবেরই অংশ ছিল, তো সেইটা তো আসলে কনসিডারেশন হবে না। শুড নট ইমোরাল অর এগেনস্ট দ্য পাবলিক পলিসি অফ দ্য স্টেট। তো এটা আমরা জানি সেকশন 23 অফ দ্য কন্ট্রাক্ট অ্যাক্ট, ইট ইজ গিভেন দ্যাট দ্য কনসিডারেশন শুড নট বি ইললিগাল, ইমোরাল অর এগেনস্ট দ্য পাবলিক পলিসি। The court should decide the legality of the consideration, and if found to be illegal, then no action on the agreement should be allowed. নাও আমরা যদি পরবর্তীতে পড়তে চাই যে স্ট্রেঞ্জার আসলে কন্ট্রাক্ট করতে পারে কিনা, স্ট্রেঞ্জারের কন্ট্রাক্ট করার ক্ষমতা আছে কিনা। তো জেনারেল প্রিন্সিপালটা আমরা দেখি যে সাধারণ রুল হচ্ছে কন্ট্রাক্ট ক্যান বি এনফোর্সড অনলি অ্যাট দ্য বিহেস্ট অফ দ্য পার্টিস। তার মানে টু দ্য কন্ট্রাক্ট, নো থার্ড পার্টি কুড এনফোর্স ইট। যে দুই পক্ষের মধ্যে আসলে কন্ট্রাক্টটা হবে তারাই সেটা এনফোর্স করবে, কোনো থার্ড পার্টি নয়। It arises from the contractual relationship between two parties. However, Lord Dennings has criticized this rule a number of times, as this rule has never benefited the third party whose roots go deeper in the contract. This rule has two consequences. সো স্ট্রেঞ্জার টু এ কন্ট্রাক্ট, এই রুলসটা নিয়ে কিন্তু অনেক বেশি কন্ট্রোভার্সি, এবং লর্ড জেনিংস বলেছেন যেহেতু কন্ট্রাক্ট দুই পক্ষের মধ্যে হয় এবং দুই পক্ষেরই সেখানে সুযোগ সুবিধাগুলো দেখা হয়, সুতরাং সেখানে থার্ড পার্টির কিন্তু কোনো কিছুই বিবেচনা করা হয় না।
নো থার্ড পার্টি কুড এনফোর্স দ্য কন্ট্রাক্ট। প্রথমত কোনো তৃতীয় পক্ষই কন্ট্রাক্ট এনফোর্স করতে পারে না। দ্য কন্ট্রাক্ট বিটুইন দ্য পার্টিস ক্যান নট লিভি অ্যান অব্লিগেশন অন এনি পার্সন আদার দ্যান দোজ পার্টিস টু এ কন্ট্রাক্ট। এবং চুক্তির পক্ষ ব্যতীত অন্য কোনো তৃতীয় পক্ষের প্রতিও কিন্তু কন্ট্রাক্টের কোনো রকম কোনো অব্লিগেশন নাই। যেমন কোনো রাইটও সৃষ্টি করতে পারে না, অব্লিগেশনও দিতে পারে না। এখন বলছে এই স্টেটমেন্টের তিনটা এক্সেপশন আছে। প্রথমত ম্যারেজ সেটেলমেন্ট। When an agreement is made with regard to marriage, family settlement, or partition, and is made in such a way that the benefit another person who is not a party to the contract, then he may sue for the enforcement of the court of the contract. Then covenants running with the land. In the cases of the contract of property, the purchaser will be bound by all of the conditions and covenants of the land, even though he was not a party to the original contract. Acknowledgement of estoppels. In case of the term of the contract require that an agreement has to be made with the third party, then this has to be acknowledged. This acknowledgement could be expressed or implied, and this exception covers this area where the promisor, either expressly or by contract, has posed himself to be an agent. সো এক্সেপশনের এই প্রথমেই বলছে যে ম্যারেজ সেটেলমেন্টের কারণে যদি কোনো সময় কোনো এগ্রিমেন্ট হয় কোনো ম্যারেজের জন্য অথবা ফ্যামিলি সেটেলমেন্ট বা পার্টিশন নিয়ে, তো সেই ক্ষেত্রে বলছে যে সেটা এমন ভাবে আসলে করা হয় যে বেনিফিট অন্য ব্যক্তিরাও পেতে পারে, যে হয়তো বা ওই কন্ট্রাক্টের পক্ষ ছিল না বাট সেও বেনিফিট পেতে পারে। তো সে আবার কি করতে পারে, পরবর্তীতে ওই চুক্তি বলবৎ করার জন্যই কোর্টেও যেতে পারে। এখন কভেন্যান্টস রানিং উইথ দ্য ল্যান্ড, ভূমির সাথে সংযুক্ত কোনো কভেন্যান্ট। তো সেই ক্ষেত্রে বলছে যে কোনো প্রপার্টির কন্ট্রাক্ট যদি এমন হয় যে পারচেজার উইল বি বাউন্ড অল দ্য কন্ডিশনস অ্যান্ড কভেন্যান্টস অফ দ্য ল্যান্ড, ওই ভূমির সাথে সংযুক্ত যত ধরনের যে সুবিধা অসুবিধা উমুক তুমুক বলা আছে ভূমির ওই চুক্তি করার সময়, কেউ যদি এগুলো জেনে শুনে চুক্তি করে তাহলে কিন্তু তাকে কভেনান্টে, সে থার্ড পার্টি হলেও পরবর্তীতে ওগুলো অরিজিনাল কন্ট্রাক্টের সাথেই মনে করা হবে যে অ্যাটাচ ছিল এবং পালন করতে হবে। অ্যাকনলেজমেন্ট অফ এস্টোপেলের ক্ষেত্রে আবার বলছে যে যদি এমন হয় যে থার্ড পার্টি কোনো কন্ট্রাক্টের, ইন কেস অফ দ্য টার্মস অফ দ্য কন্ট্রাক্ট, যদি এমন হয় যে থার্ড পার্টির সঙ্গে এটি করা হচ্ছে, দেন এটা অ্যাকনলেজ, দেন দিস হ্যাজ টু বি অ্যাকনলেজ। তৃতীয় পক্ষের সাথে করা হলেই কিন্তু অ্যাকনলেজ করতে হবে। আর এই অ্যাকনলেজমেন্ট আবার এক্সপ্রেসও হতে পারে, ইমপ্লাইডও হতে পারে। This exception covers the areas where promisor either expressly or by conduct has posed himself to be an agent. তবে এই এক্সেপশনটা অ্যাকনলেজমেন্ট অফ এস্টপেলের যে এক্সেপশনটা বলছে এটা ওই সময়ই আসলে পালন করা হয় বা আসলে পালন করা যায় যদি প্রমিসর এক্সপ্রেসলি বা ইমপ্লাইডলি নিজে থেকেই একজন হিমসেলফ টু বি অ্যান এজেন্ট, মানে উনি যদি নিজেকে এজেন্ট হিসেবে প্রমাণ করেন বা প্রুফ করেন। দেন এক্সিকিউটরি কনসিডারেশন। Consideration may be something which is done or in the process of being done. It also consists of an act which is promised to be done. প্রথমত বলা হচ্ছে যে কনসিডারেশন হচ্ছে এমন কোনো কিছু যা আসলে করা হয়েছে বা করা হবে, ওর প্রমিস করা হচ্ছে যে ইন ফিউচারে করা হবে। There may be promises which from the consideration for each other before the completion of a promise which forms a part of the consideration of the other promise, then such consideration is called executory consideration. For example, if A promises to pay B when he will sell the goods to him, until the time A does not get the goods, the consideration is executory. When the goods he got the goods and paid for the same, then the consideration is executed. If B does not sell the goods, then A could also breach for the suit. Now, এইখানে যেটা বলা হচ্ছে যে দেয়ার মে বি প্রমিসেস, মানে এমন কোনো কিছু প্রমিস থাকতে পারে যেটা কনসিডারেশনের হুইচ ফর্ম দ্য কনসিডারেশন ফর ইচ আদার, মানে যেটা নিজে নিজেই একটা কনসিডারেশন ফর্ম করে
একে অপরের জন্য। কম যদি কনসিডারেশন কমপ্লিট না করি, দেন বলছে হুইচ ফর্মস এ পার্ট অফ কনসিডারেশন, যা কনসিডারেশনেরই একটা পার্ট হিসেবে থাকে অফ দ্য আদার পারসন প্রমিস, দেন এই ধরনের কনসিডারেশনকে আমরা এক্সিকিউটরি কনসিডারেশন বলতে পারি। উদাহরণস্বরূপ, যদি এ প্রমিস করে বি কে কোনো কিছু পে করার, যখন বি উইল, দ্যাট ইজ বি, সেল দ্য গুডস টু হিম, when he will sell the goods to him, তো এ প্রমিস করে টু পে বি কে, যখন তুমি গুডস বিক্রি করবে, হি উইল সেল দ্য গুডস টু হিম, দ্যাট ইজ যখন বি এ কে পণ্যটা বিক্রি করবে, দেন এ প্রমিস করে তাকে পে করার জন্য। তার মানে যতক্ষণ পর্যন্ত না এ ওই পণ্যগুলা না পেয়েছে, ততক্ষণ পর্যন্ত এটা এক্সিকিউটরি। তার মানে তুমি দিবে তারপরে পে করবো, এরকম একটা ব্যাপার। ভ্যালু নিড নট বি অ্যাডেকুয়েট, এটা আমরা এর আগেও পড়লাম যে কনসিডারেশন, আমরা বলছি যে কোনো কিছু একটা কন্ট্রাক্ট করার ক্ষেত্রে অবশ্যই প্রয়োজন আছে, তবে প্রমিসরের ডিজায়ার অনুযায়ী সেটা হতে হবে এবং শুড বি সাম ভ্যালু ইন দ্য আইজ অফ ল, বাট court have been very liberal in interpreting the anything of the value by the parties is regarded as a valid consideration. The value need not be adequate for the promise made. The court will not inquire whether the value of the consideration is equivalent to the promise that is made. If the parties agree to the value of the consideration, then it is sufficient. This rule is applicable as per Indian and English law. So এটা both as per ইংলিশ এবং ইন্ডিয়ান ল অনুযায়ী এটাকে আমরা বলছি যে এটা ভ্যালুয়েবল। সো এটা এর আগেও ব্যাখ্যা করলাম, আর এখন এখানে ব্যাখ্যা করছি না। ওই একই কথা বলা হচ্ছে যে কনসিডারেশন কি অ্যামাউন্ট হবে, কত পরিমাণ হবে, কত লাখ টাকা হবে, এইটা বলা নাই আসলে। ভ্যালু বলা নাই, আইনে বলা নাই। আইনে বলছে যে ভ্যালু নিড নট বি অ্যাডেকুয়েট, মানে অ্যাডেকুয়েট না হলেও হবে। যে পারফরমেন্স অফ দ্য কন্ট্রাক্ট অব্লিগেশন, এক্সিস্টিং ডিউটি, আর তার আগে হচ্ছে ইনঅ্যাডেকুয়েসি অ্যাজ দ্য এভিডেন্স অফ ইম্পোজিশন। সো যদি এরকম হয় যে কনসিডারেশন ধরো ইনঅ্যাডেকুয়েট, তাহলে কি হবে? তো সেটার একটা উদাহরণ এখানে, যে কনসিডারেশন যদি ইনঅ্যাডিকুয়েট হয়, উদাহরণস্বরূপ দেখা যাচ্ছে একটা 1 কোটি টাকা দামের সম্পত্তি, সেটা হয়তো বা 1 লাখ টাকা দিয়ে কেনা হলো বা 10,000 টাকা দিয়ে কেনা হলো। তো এইটা তো খুবই কম কনসিডারেশন। এখন বলা হচ্ছে যে যদি এমন হয় যে 1 কোটি টাকা দামের সম্পত্তি এ অ্যাগ্রি করছে বি কে 10,000 টাকায় দিয়ে দিতে, ওকে, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে এই কনসেন্টটা সে ফ্রিলি দেয়নি। এক পক্ষ অর্থাৎ এ, সে কি করলো, সে সেট অ্যাসাইড চাইলো যে এই ট্রানজাকশনটা সেট অ্যাসাইড করা হোক, বিং বেসড অন দা ইনঅ্যাডেকুয়েসি অফ দা কনসিডারেশন, এবং সে দেখালো যে এখানে কনসিডারেশন ইনঅ্যাডেকুয়েট। অ্যান্ড ওই সময়ে উনি আনেবল ছিলেন যে কনসিডারেশনটা ইনঅ্যাডেকুয়েট তাকে দেওয়া হচ্ছে, তার মানে কি তার সম্মতি ছিল না। So now, if the court is satisfied that contract was freely entered into, then it would not matter whether the consideration was adequate or not. মানে এটা নিয়ে যদি কোনো বিষয় না রেইজ করে, কোনো ব্যক্তি যদি অভিযোগ না করে, কোনো ব্যক্তি যদি যে না বলে যে আমি কম টাকা পেয়েছি, বেশি টাকা দামের সম্পত্তি, তাহলে কিন্তু কোর্টের কোনো সমস্যা নাই, এইটাই এখানে বোঝানো হচ্ছে। ইভেন কনসিডারেশনও অ্যাডেকুয়েট হলো কি ইনঅ্যাডেকুয়েট হলো, সেটারও কিন্তু সমস্যা। মেন প্রবলেমটা হচ্ছে যে যদি কেউ যে বলে যে এটা আমার অনুমতি ছাড়া নেওয়া হয়েছে এবং আমার অনুমতি ছাড়াই এই কন্ট্রাক্টটা করা হয়েছে, মানে আমার সম্মতি ছিল না যে পরিমাণ অ্যামাউন্ট দেওয়া হয়েছে, where the consideration is inadequate, it could be because of fraud, coercion, mistake, etc. The same would be the case when consideration is so low that it shows some serious inequity of the bargaining power. দেন আমরা পারফরমেন্স অফ দ্য এক্সিস্টিং ডিউটিজ এই পয়েন্টটা পড়বো, পারফরমেন্স অফ লিগাল অব্লিগেশন, পারফরমেন্স অফ হোয়াট ওয়ান ইজ অলরেডি বাউন্ড টু ডু। মানে পারফরমেন্স হচ্ছে আসলে একজন অলরেডি যেটা বাউন্ড করার জন্য, আইদার বাই জেনারেল ল অর বাই স্পেসিফিক অব্লিগেশন টু দ্য আদার পার্টি। ইটস নট এ গুড কনসিডারেশন ফর এ প্রমিস বিকজ সাচ পারফরমেন্স ইজ নট লিগাল বাউন্ডেশন অফ এ পার্সন। তো পারফরমেন্স অফ লিগাল অব্লিগেশন
বা এক্সিস্টিং ডিউটিস, এটা কিন্তু কনসিডারেশন হতে পারে না। আইনও বলছে, একটু আগে আমরা উদাহরণ দেখেছি যখন জেনারেলি পড়ছিলাম, এখন কিন্তু স্পেসিফিক কন্ট্রাক্ট অনুযায়ী বলছি। মোরওভার, পারফরমেন্স অফ লিগাল অব্লিগেশন রিওয়ার্ড ফ্রম প্রাইভেট অর্গানাইজেশন ইজ টেকেন, ইট উড বি এগেন্স্ট দ্য পাবলিক পলিসি। It should be ensured that the legal duty actually exists. But if a man who already has a legal obligation undertakes to do something or to do something in any of the admissible ways, that is, the person was forgotten the choice that the law allows him to take is a good consideration. Moreover, the actual performance of an existing duty may confer a factual benefit because on actual performance, the promise is saved for pursuing a legal remedy for its breach. নাও বলছে যে লিগাল ডিউটি বা লিগাল পারফরমেন্স অ্যাকচুয়ালি সেটা এক্সিস্ট থাকতে হবে। বলছে যদি এমন হয় যে কোনো একজন ব্যক্তি তার লিগাল অব্লিগেশন রয়েছে কোনো একটা কাজ করা অথবা কোনো একটা কাজ করতে সম্মতি দেওয়া বা না করতে চাওয়া, দেন এবং ওই ব্যক্তি যদি সেটা ভুলে যায়, দ্য পার্সন ফরগটেন দ্য চয়েস দ্যাট দ্য ল অ্যালাউজ হিম টু টেক ইন এ গুড কনসিডারেশন। দেন বলছে যে পার্সন হ্যাজ ফরগটেন দ্য চয়েস, it should be ensured that legal duty actually exists. বাট ইফ এ ম্যান থেকে আমি আবার একটু পড়ছি যে যদি কোনো একজন ব্যক্তি যার অলরেডি লিগাল অব্লিগেশন বা ডিউটি সে করে ফেলেছে অথবা সামথিং টু ডু সামথিং ইন এনি অফ অ্যাডমিসেবল ওয়েজ, কোনো একটা অ্যাডমিসেবল ওয়েতেই করেছে, ইনঅ্যাডমিসেবল ওয়েতে না, and for a person has forgotten, then the choice that the law allows him to take in is a good consideration. Moreover, actual performance of an existing duty may confer factual benefit because on actual performance, the promise is saved of pursuing a legal remedy for its breach. তো বলছে যে অ্যাকচুয়াল যদি কোনো পারফরমেন্স অফ এক্সিস্টিং ডিউটি হয় সেটাও ফ্যাকচুয়াল আসলে একটা বেনিফিটের জন্যই হবে, বাট ইটস নট এ কনসিডারেশন। মেবি তুমি এই ডিউটিটা পালন করার ফলে হয়তোবা কন্ট্রাক্টর ব্রিচ থেকে রক্ষা পাবে, এরকম কোনো কিছু। পারফরমেন্স অফ কন্ট্রাকচুয়াল অব্লিগেশন, প্রি এক্সিস্টিং কন্ট্রাক্ট উইথ দ্য প্রমিসর, প্রমিসরের সঙ্গে আগে থেকেই একটা কন্ট্রাক্ট ছিল। তো বলছে ইউজুয়ালি পারফরমেন্স অফ এ ডিউটি অলরেডি ওড আন্ডার দ্য কন্ট্রাক্ট টু দ্য প্রমিসর ইটস নট এ গুড কনসিডারেশন ইভেন ইন টার্মস অফ পাবলিক পলিসি। ইট ইজ নেসেসারি টু ডিসকারেজ এ টেন্ডেন্সি টু ইউজ ইমপ্রপার প্রেশার ফর অর থ্রেটেনিং to break one's contract unless another party implies by paying or promising to do so. The promise must find it beneficial to perform the promise immediately rather than paying for its breach, which may not fully compensate the promisor. Promise to pay less than the amount due. A promise to pay less what is due in the contract cannot be regarded as consideration. তো বলা হচ্ছে যে কোনো কিছু আমি পে করার, আচ্ছা কন্ট্রাকচুয়াল অব্লিগেশন পারফরমেন্স, আবার বাংলা বললাম না, আবার কমেন্টস আসতে পারে বাংলা বলা হয়নি। তো কোনো একটা ডিউটি যখন আমরা পারফর্ম করছি আন্ডার কন্ট্রাক্ট, তো বলছে ইজ নট গুড কনসিডারেশন, এটা কোনো একটা গুড কনসিডারেশন না, ইভেন ইন টার্মস অফ পাবলিক পলিসি অলসো। এটুকু মনে রাখলেই হলো যে তুমি কন্ট্রাক্টের স্বার্থে কোনো একটা কাজ করলে কিন্তু সেটা কনসিডারেশন হিসেবে বিবেচিত হবে না যদি ওটা পাবলিক পলিসির জন্য হয়। তো বলছে যে এইটা অবশ্যই দরকার টু ডিসকারেজ এ টেন্ডেন্সি টু ইউজ ইমপ্রপার প্রেশার, মানে ইমপ্রপার কোনো প্রেশার, থ্রেট, এগুলো আসলে ইউজ করতে ডিসকারেজ করা হচ্ছে। কারণ এগুলো কিন্তু আসলে ওয়ান সেন্স কন্ট্রাক্ট ব্রিচ করে, বা অ্যানাদার পার্টি ভয়ে ধরো প্রমিস করছে যে ঠিক আছে আমি এটা করব। সো এমন কোনো প্রেশার বা থ্রেট করা উচিত না যে ভয়ে তারা বলবে যে ঠিক আছে আমি এটা করছি। প্রমিজি মাস্ট ফাইন্ড ইট বেনিফিশিয়াল টু পারফর্ম দ্য প্রমিস, এবং প্রমিজি যে প্রমিসটা গ্রহণ করবে বা অফারটা নেবে, অ্যাকসেপ্ট করবে, সে সেটা ইমিডিয়েটলি পালন করবে রাদার দ্যান টু ব্রিচ ইট, মানে ওটা ভঙ্গ না করে। ওকে, নাও প্রমিস টু পে লেস দ্যান দ্য অ্যামাউন্ট ডিউ।
লেস দ্যান দ্য অ্যামাউন্ট, যে পরিমাণ অ্যামাউন্ট 10 লাখ টাকা দেওয়ার কথা ছিল, প্রমিস করা ছিল, কিন্তু সেখানে 8 লাখ দেওয়া হচ্ছে। নাও এ প্রমিস টু পে লেস দ্যান দ্য অ্যামাউন্ট ডিউ, দ্য কন্ট্রাক্ট ক্যান নট বি রিগার্ডেড অ্যাজ কনসিডারেশন। দিস রুল ওয়াজ গিভেন ইন পেনি কেস। Court held that a smaller amount cannot in whole satisfy a larger sum. However, a gift of the horse, robe, etc., can be considered as a good satisfaction because under certain circumstances it is considered to be more beneficial than money, otherwise, the person would not accept it. This holding was criticized in a way where in several cases jurist held that if the party is content to receive any amount, be it less than the sum, and he is satisfied by the same, then it should be considered to be a valid consideration. However, in a spirit of all of this criticism, the Penny's case was applied unanimously in various circumstances. So, এটা various circumstance unanimously ইউজ করা হয়েছিল। এটা এখানে একটা তথ্য দিচ্ছে আর কি। তো এখানে যে জিনিসটা, সেটা হচ্ছে যে তুমি কাউকে প্রমিস করছো কোনো কিছু পে করার, তাহলে সেটা ফুল পে করতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, যদি তুমি অনেক বড় একটা অংশের অল্প অংশ পে করো, তাহলে সেটা গ্রহণযোগ্য নয়। কিন্তু বড় একটা অংশের স্মল একটা অংশ বাকি থাকতে পারে, ঠিক আছে, এটা কোনো ব্যাপার না। নাও বলছে যে অন সেভারেল কেসে জুরিস্টরা এই পেনি কেসটা কিন্তু ইউজ করেছে। কারণ several cases jurists held that if party is content to receive any amount, be it less than the sum, he is satisfied by the same, then it should be considered to be valid consideration. যেটা প্রমিস করা হয়েছিল 10 লাখ টাকা, সেখানে 50,000 টাকা কম দিয়েছি, কিন্তু যাকে দিয়েছি সে সন্তুষ্ট আছে, তাহলে কিন্তু সমস্যা নাই, এটা ভ্যালিড। কিন্তু যদি এমন হয় যে পিনি কেসের আবার সমালোচনা হয়েছে এইভাবে যে এটা আনানোমাসলি ইউজ করা হচ্ছে এবং ভ্যারিয়াস সার্কামস্টেন্সেসে ইউজ করা হচ্ছে, then next, exception to the rule of penial case, part payment by the third party. Partly pay করা হচ্ছে by the third party may be a good consideration for the whole debt composition. Payment of the lesser amount would be a good consideration for larger sum, where this is done for some already entered compromise. Payment before time, payment of a lesser sum before the time or in different mode, a different place than agreed by the parties, or the gift of a horse or robe, etc., is a valid satisfaction of the goods. Promissory estoppel, the doctrine of promissory estoppel is considered to be a departure from the doctrine of consideration. ডকট্রিন অফ প্রমিজরি এস্টপেলটাকে ধরা হয় যে কনসিডারেশন দেওয়ার যে ডকট্রিন, সেটা থেকে ডিপার্ট হয়ে যাওয়া, মানে দূরে চলে যাওয়া। এ প্রমিস দ্যাট ওয়াজ মেড ইন দ্য ফিউচার ইজ এস্টপেল। If the promise is made with the intention that it would be acted upon, it was in actually acted on then, the promisor cannot be allowed to back out and it could be enforced in a court of law as well. Promissory estoppel differ from traditional contract theory. It protects reliance. This doctrine was developed to prevent injustice if the promisee suffer from any injustice due to the reliance on the promise of the promisor, even though it was not required for consideration. However, in English law, the doctrine of promissory estoppel is used only as passive equity and it is invoked only in the cases of defense. সো প্রমিজরি এস্টপেলস এটা ট্র্যাডিশনাল কন্ট্রাক্ট থিওরি থেকে আলাদা। ওকে, ইট প্রোটেক্টস দ্য রিলায়েন্স, এবং এই ডকট্রিন বলছে শুধুমাত্র ডেভেলপ করে ইনজাস্টিস প্রিভেন্ট করার জন্য, এবং যেখানে মনে হয় জাস্টিস প্রয়োজন সেখানে প্রমিজরি স্টপেল ডকট্রিনটা ইউজ করা হয়। এবং এই ডকট্রিনটা আমরা আবারও বলি যে কনসিডারেশন ডকট্রিন থেকে আলাদা, এবং এমন একটি প্রমিস যা আসলে দেওয়া হবে, হুইচ ওয়াজ মেড ইন দ্য ফিউচার, যে প্রমিসটা আসলে ফিউচারে হতে পারে, সেটাকে আমরা বলছি স্টপেল। ইটস দ্য প্রমিস ইজ মেড উইথ দ্য ইন্টেনশন দ্যাট ইট উড বি অ্যাক্টেড আপন, মানে এই প্রমিসটা এমন একটা ইচ্ছা নিয়ে করা হয় যে ঠিক আছে আমরা এটা অবশ্যই সম্পন্ন করব। ইট ওয়াজ ইন অ্যাকচুয়ালি অ্যাক্টেড অন,
এবং পরবর্তীতে কিন্তু আসলেই করা হয়, মানে ইন ফিউচারে, দেন প্রমিসর ক্যান নট বি অ্যালাউড টু ব্যাক আউট, মানে প্রমিসর আর পিছু হতে পারে পারে না, তার কাজটা করতে হয়। ইট কুড বি এনফোর্সড ইন এ কোর্ট অফ ল অ্যাজ ওয়েল। এবং প্রমিসরি এস্টপেল কিন্তু কোর্ট, মানে আইন দ্বারা অবশ্যই এটা করতে বাধ্য। সে যদি এটা না করতে চায়, তাহলে এটা পরবর্তীতে আমরা দেখলাম যে এই প্রমিসরি স্টপেল কোর্টেও, কর্তৃকও প্রযোজ্য, মানে কোর্টও এটা এনফোর্স করতে পারে। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্রি এক্সিস্টিং কন্ট্রাক্ট উইথ দ্য থার্ড পার্টি। এ প্রমিস টু পারফর্ম প্রি এক্সিস্টিং কন্ট্রাক্ট অব্লিগেশন উইথ থার্ড পার্টি can be a valid consideration for another contract. The point of conflict in these kinds of arrangement is regarding the presence of consideration for the promisor, and this conflict was settled in the case of Shadwell versus Shadwell, where the plaintiff got engaged and his uncle wrote him a letter promising him to pay £150 throughout his lifetime. So, a promise to perform pre-existing contractual, আগে থেকেই ছিল একটা কন্ট্রাকচুয়াল অব্লিগেশন, সেইটা পূরণ করার প্রমিস, এটা একটা গুড কনসিডারেশন বা ভ্যালিড কনসিডারেশন হতে পারে ফর অ্যানাদার কন্ট্রাক্ট, মানে আর একটা কন্ট্রাক্টের জন্য। সো এই ধরনের পয়েন্ট যখন, মানে কখন কনফ্লিক্ট হয়, দ্য পয়েন্ট অফ কনফ্লিক্টটা কোথায় ইন দিস কাইন্ডস অফ কন্ট্রাক্টের ক্ষেত্রে, রিগার্ডিং দ্য প্রেজেন্স অফ কনসিডারেশন ফ্রম দ্য প্রমিসার অ্যাক্ট, অ্যান্ড দেন দ্য কনফ্লিক্ট যদি হয়, তাহলে কনফ্লিক্ট একটা কেসে সেটেল হয়েছিল শ্যাডওয়েল ভার্সেস শ্যাডওয়েলে, যেখানে প্লেইন্টিফ গট এনগেজড, প্লেইন্টিফের এনগেজমেন্ট হয়ে যায়, অ্যান্ড তার আঙ্কেল তাকে একটা চিঠি লিখলো, মানে প্রমিস করেছে এভাবে যে ঠিক আছে আমি তোমাকে £150 তোমার লাইফ টাইমে তোমাকে আমি পে করব। The jurist in the above case held that there was adequate consideration for the contract as it could be constructed from the fact that it was made because of the engagement of his nephew, অর্থাৎ তুমি তোমার নিফিউ এনগেজমেন্ট করবে বলেই তাকে তুমি £150 করে দিতে চেয়েছো, তার মানে এটা একটা ভ্যালিড। মোরওভার ম্যারেজ ইজ অফ গ্রেট ইন্টারেস্ট অফ দ্য নিয়ার রিলেটিভস, এবং নিয়ার রিলেটিভস এর ম্যারেজটাই তোমার উদ্দেশ্য ছিল তাকে দেওয়ার, নিফিউকে দেওয়ার আর কি। অলসো দ্য কন্ট্রাক্ট ইজ বাইন্ডিং অন দ্য আঙ্কেল, as it is possible that the plaintiff has undertaken many liabilities on account of the promise given by the uncle. সো আঙ্কেলের এখানে লায়াবিলিটি আছে, কেন? কারণ আঙ্কেলের এই প্রমিসের কারণেই প্লেইন্টিফ যথেষ্ট পরিমাণ অন্যান্য আরো অব্লিগেশন বা লায়াবিলিটি নিয়েছিল। And if the payment is withheld, then the plaintiff could face a lot of embarrassment. এই যে যদি এই টাকা দেওয়ার বিষয়টা সে উইথহেল্ড করে নেয়, তাহলে কি হবে? প্লেইন্টিফকে অনেক এম্বারেসমেন্ট ফিল করতে হতে পারে। Under this provision, the person should be safeguarded from any further payment which is not enforceable as per the contract. Like in the case of Soros Shipping versus Illegal Trading Company, a vessel which was prepaid had to deliver tractors to Yemen. Then the charters defaulted their payment to the shipboard owner, and because of the congestions in the ports, during this period, the ship owner asked for extra payment and the consignees agreed to pay but later refused. Then court held that since there was no consideration for the promise, moreover no estoppel was created, hence the contract is not enforceable. নাও এই প্রভিশনের আন্ডারেই আবার একটা কেস হয়েছিল পেমেন্টের, সেখানে কোর্ট কিন্তু অন্যরকম রায় দিয়েছিল। ইন সাইরুস শিপিং ভার্সেস ইলেগালি ট্রেডিং কোম্পানিতে বলা হচ্ছে যে একটা ভেসেলস কে প্রিপেয়ার করা হচ্ছিল যে সে কিছু ট্রাক্টর ইয়েমেনে পৌঁছায় দিবে, অ্যান্ড চার্টার ডিফল্টেড দেয়ার পেমেন্ট, মানে পেমেন্ট দিতে পারলো না শিপ ওনারকে। তাদের যে পোর্ট রয়েছে, পোর্টে কনজেশন ছিল প্রচুর, এবং ওই সময়ে শিপ ওনার যখন এক্সট্রা পেমেন্ট দাবি করে, তখন কনসাইনিরা ওই এক্সট্রা পেমেন্টটা দিতে চাইছিল যে ঠিক আছে তোমাদেরকে আমি এক্সট্রা পেমেন্ট দিব, তাও এটা তোমরা আসলে নেও।
পোর্ট থেকে তুলে নাও, কিন্তু পরবর্তীতে রিফিউজড করে। তো কোর্টও আবার এখানে বলেছিল যে এখানে যেহেতু কোনো কনসিডারেশন দেওয়া হয়নি, প্রমিস ওইভাবে করা হয়নি এবং কোনো স্টপেলও এখানে ক্রিয়েট হয়নি, সুতরাং এটা এনফোর্সেবল নয়। দেন নেক্সট আমরা দেখতেছি যে কনসিডারেশন যদি না থাকে, if the promissory note is neither genuine nor fraud, then it is recoverable under the provision of this code with interest. The court said that mere denial of the passing of consideration does not make any defense. Something which is probable has to be brought on record. Now, exception under Section 25 of the Contract Act, a contract which is under the seal is enforceable without consideration. In Bangladeshi law, there are no such provision, but still, the general rule is ex nudo pacto non oritur action, which means that no right is action arises from the contract which is entered into without any consideration. তার মানে বাংলাদেশে কিন্তু উইদাউট এনি কনসিডারেশন কোনো রকম কোনো কন্ট্রাক্টই এনফোর্সেবল হবে না। আন্ডার 25 কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 সার্টেন এক্সেপশন রয়েছে এই কন্ট্রাক্ট অ্যাক্টের এই অনুযায়ী, এবং ইংলিশে একরকম, আমরা দেখছি বাংলাদেশে অন্যরকম। নাও অ্যাবসেন্স অফ কনসিডারেশনের অর্থ হচ্ছে বাংলাদেশের আইন অনুযায়ী কন্ট্রাক্ট সম্পন্ন হবে না। ফিডুসিয়ারি রিলেশন, in case of contract entered into between the relatives or on account of the natural love and affection is enforceable without consideration. সো যদি কন্ট্রাক্ট এমন ভাবে ক্রিয়েট করা হয় যে তারা রিলেটিভস ছিল, বিটুইন রিলেটিভস অথবা ন্যাচারাল লাভ এন্ড অ্যাফেকশনের কারণে কন্ট্রাক্টটা করা হয়েছে, দেন উইদাউট কনসিডারেশন। দ্য মিনিং অফ লাভ অ্যান্ড অ্যাফেকশন ইজ নট জুডিশিয়ারি কনস্ট্রুড, but parties who are nearly related would have instinctive love and affection. However, this could be overruled with regards to some external circumstances, like between the wife and husbands who are compelled to live separately because of quarreling, but a settlement to be given to a man by the wife by way of maintenance could be enforced without any consideration because it will result in peace and family harmony. Then the term family in this context should be understood as a group of people living together and possessing a right of succession, inheritance, etc. But the family could be constructed as a people who are bounded by natural love and affection. Past voluntary services, a promise to compensate the person who has done something voluntary in the past for the promissory is enforceable. This exception is attracted in the cases when the services are rendered voluntarily, thus, where a service is rendered on behalf of a company which is not in existence, a subsequent promise to pay would not attract this provision. Even where the promisee has done something for the promisor which he had to do legally, then it will also be covered under this exception. In case of a minor, in Karamchand versus Basant Kaur, the court held that even where the promisor, after attaining majority, promises to pay for the goods attained in minority, will also fall under this provision. The court said that although the promise made by a minority is void, but if the promise is made by a person of full age to the promisee who has done something for him voluntarily when the promisor was a minor, then it will also attract this exception. So now the matter is fiduciary relation is always relation depend on the relative love and affection, and in that cases এখানে বলা হচ্ছে যে সেখানে কনসিডারেশন ওকে উইদাউট কনসিডারেশন এনফোর্স করা যায়। তবে যাই হোক না কেন এখানে বলা হচ্ছে যে সাম এক্সটার্নাল সার্কামস্টেন্সেস আছে, যেমন ওয়াইফ এবং হাজবেন্ড হু আর কম্পেলড টু লিভ সেপারেটলি, যারা সেপারেটলি আসলে বসবাস করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে ঝগড়া করার কারণে, বাট এ সেটেলমেন্ট টু বি গিভেন টু এ ম্যান বাই দ্য ওয়াইফ বাই ওয়ে অফ মেনটেনেন্স, দেন বলা হচ্ছে কুড বি এনফোর্সড উইদাউট কনসিডারেশন। যদি সেটেলমেন্ট হয়ে থাকে
যে স্বামী ওয়াইফকে মেনটেনেন্স প্রদান করবে, তাহলেও কনসিডারেশন ছাড়া কন্ট্রাক্ট অ্যাক্টিভ করা যায়। তো এখানে ফ্যামিলি শব্দটা দিয়ে বোঝানো হয়েছে যে গ্রুপ অফ পিপল যারা একত্রে বসবাস করে এবং যাদের সাকসেশনও এক, রাইট অফ সাকসেশন যেমন ইনহেরিটেন্স এগুলো রয়েছে। বাট ফ্যামিলি আবার হতে পারে কোনো একজন ব্যক্তি হু বাউন্ডেড বাই ন্যাচারাল লাভ অ্যান্ড অ্যাফেকশন, হু ইজ বাউন্ডেড বাই ন্যাচারাল লাভ অ্যান্ড অ্যাফেকশন, এরকম কোনো ব্যক্তি সেও ফ্যামিলির সদস্য হতে পারে। নাও পাস্ট ভলান্টারি সার্ভিস অ্যান্ড ইন কেস অফ এ মাইনর, এখানে দুইটা পয়েন্ট আলোচনা করা হয়েছে যে প্রমিস টু কম্পেনসেট দ্য পার্সন। তো যদি কাউকে প্রমিস করা হয় কম্পেনসেট করবার জন্য, হু হ্যাজ ডান সামথিং ভলান্টারিলি ইন দ্য পাস্ট, দেখা যাচ্ছে যে সে প্রিভিয়াসলি এমন কিছু করেছিল ভলান্টারিলি প্রমিসরির জন্য, যেটা এনফোর্সেবল মানে আইন দ্বারা এনফোর্স করা যায়। দিস এক্সেপশন ইজ অ্যাট্রাক্টেড ইন দ্য কেসেস হোয়েন সার্ভিস আর রেন্ডার্ড ভলান্টারিলি, অর্থাৎ যেই ক্ষেত্রে সার্ভিসটা ভলান্টারিলি হবে সেই ক্ষেত্রেই কেবলমাত্র এই এক্সেপশনটা গ্রহণযোগ্য। Where a service is rendered on behalf of company which is not in existence, a subsequent promise to pay would not attract this provision. সো এই ক্ষেত্রে আর একটা উদাহরণ এখানে দিচ্ছে যে যদি এমন হয় যে কোনো একটা কোম্পানির হয়ে কেউ কোনো একটা সার্ভিস দিল এবং হুইচ ইজ নট ইন এক্সিস্টেন্স, যেই সার্ভিসটা কিন্তু আদৌ কোনো অস্তিত্ব ছিল না বা এক্সিস্টেন্স ছিল না, সাবসিকুয়েন্ট প্রমিসের ক্ষেত্রে মানে পরবর্তীতে যে প্রমিস করা হয়েছিল সেই সময়ে ওই সার্ভিসের কোনো এক্সিস্টেন্স ছিল না, দেন বলছে উড নট অ্যাট্রাক্ট দ্য প্রভিশন, সেই ধরনের কোনো প্রমিস এই প্রভিশনকে অ্যাফেক্ট করবে না। ইভেন হোয়ার প্রমিজি হ্যাজ ডান সামথিং ফর দ্য প্রমিসর, এমনকি যদি কোথাও প্রমিসরের জন্য কোনো কিছু করেও থাকে যে সে লিগালি করতে বাউন্ড ছিল, দেন বলছে ইট উইল অলসো বি কাভার্ড আন্ডার দিস এক্সেপশন, তাহলে এইটাও এই এক্সেপশন দিয়ে কাভার হবে। অর্থাৎ যদি কোনো প্রমিজি অলরেডি কোনো কাজ করে থাকে প্রমিসরের জন্য, তাহলে সেটাও এই সেকশন অর্থাৎ ফিডুসিয়ারি রিলেশনের সেকশন দিয়ে কাভার করা যেতে পারে। ইন কেস অফ মাইনর, ইন কারামচাঁদ বসন্ত কৌর ভার্সেস বসন্ত কৌর কেস, কোর্ট বলে যে ইভেন হোয়ার দ্য প্রমিসর আফটার অ্যাটেনিং মেজরিটি, তার মানে যদি মাইনর প্রমিসর হয় সে মেজরিটি অ্যাটেন করার পর প্রমিসেস টু পে ফর দ্য গুডস, সে যদি গুডসের টাকা পে করার জন্য প্রমিস করে থাকে এবং দেন সে যদি মাইনরিটি থেকে অ্যাটেন্ড ইন মাইনরিটি উইল অলসো ফল আন্ডার দিস প্রভিশন, সেই মাইনরিটি এই যে দেখা যাচ্ছে এটা করেছিল, বাট আফটার অ্যাটেনিং মেজরিটি প্রমিসেস টু পে দ্য গুডস, যেটা সে করেছিল তাকে সেই প্রমিসটা পূরণ করতে হবে। অর্থাৎ তুমি তোমার মাইনর এই যে একটা প্রমিস করেছো, মেজর হয়েছো, প্রমিসটা পালন করতে হবে। এখানে কোর্ট বলে যে অল দু প্রমিস মেড বাই মাইনরিটি ইজ ভয়েড, বাট ইফ প্রমিস ইজ মেড বাই এ পার্সন অফ ফুল এজ টু দ্য প্রমিসি হু হ্যাজ ডান সামথিং ফর হিম ভলান্টারিলি হোয়েন দ্য প্রমিসর ওয়াজ এ মাইনর, দেন ইট উইল অলসো অ্যাট্রাক্ট দিস এক্সেপশন। তো কোর্ট এখানে বলে যে মাইনরিটি এজে যদিও প্রমিস হয়েছে এবং মাইনরিটি এজে কোনো প্রমিস হলে সেটা কিন্তু ভয়েড হয়, কিন্তু এখানে যেহেতু প্রমিস করা হয়েছে এবং ওই ব্যক্তি মাইনরিটি এজে যে প্রমিস করেছে সে ফুল এজে গিয়ে প্রমিসের বলে কিছু কাজও করে ফেলেছে অলরেডি ভলান্টারিলি, দেন আমরা বলতে পারি যে যদিও সেটা মাইনরিটি এজে করেছিল তারপরেও এটা এই এক্সেপশন অর্থাৎ ফিডুসিয়ারি রিলেশনের এক্সেপশনের মধ্যে পড়বে। টাইম বার ডেপ্ট, a promise to pay a time barred debt is enforceable and it should be signed by the person or his agent. It could be to pay for the whole debt or in part. The debt to be enforced could be paid except for the law of limitation. However, the person who is under no obligation to pay to another person is under no obligation under this clause. The promise to pay the debt must be expressed, and it is not sufficient if the intention to pay could not be gathered from the circumstances. সো টাইম বার্ড কোনো ডেপ্ট তার মানে হচ্ছে কি সময় দ্বারা বাড়িতে হয়ে গেছে, সময় শেষ হয়ে গেছে ডেপ্ট পে করা, কিন্তু সেই ডেপ্ট পে করার প্রমিস এটা এনফোর্সেবল বলা হচ্ছে। এবং যে ব্যক্তি এটা প্রমিস করার জন্য
এগ্রি করেছে, সে বা তার এজেন্টকে এটা সাইন করতে হবে, তাহলেই এটা এনফোর্সেবল। ইট কুড বি পে ফর দ্য হোল ডেপ্ট অর ইন পার্ট, মানে পুরো ঋণের বা অংশ বা কোনো পার্টলি বা ফুললিও এটা পে করার প্রমিস হতে পারে। ডেপ্ট টু বি এনফোর্সড অ্যান্ড কুড বি পেইড এক্সেপ্ট ফর দ্য ল অফ লিমিটেশন। এবং ডেপ্টের নিয়ম হচ্ছে যে তোমরা লোন পরিশোধ করতে পারবে ল অফ লিমিটেশনের মধ্যে বাউন্ড থেকে। কিন্তু যদি এমন হয় যে কোনো একজন ব্যক্তি যার কোনো অব্লিগেশন নেই টু পে অ্যানাদার পারসন, দেন নো অব্লিগেশন আন্ডার দিস ক্লজ। যার কোনো অব্লিগেশন নেই এই ক্লজ অনুযায়ী তার অব্লিগেশন নেই। দ্য প্রমিস টু পে ডেপ্ট মাস্ট বি এক্সপ্রেসড, মানে আমি প্রমিস করছি যে ঠিক আছে টাইম বার ডেপ্ট আমি পে করব, তাহলে এটা এক্সপ্রেসড হওয়াটা জরুরি, প্রকাশ্যে স্বীকার করে নেওয়াটা জরুরি। অ্যাকনলেজমেন্ট অফ ডেপ্ট ইজ ডিফারেন্ট ফ্রম দ্য প্রমিস টু পে দ্য ডেপ্ট। এবং আমি ডেপ্ট অ্যাকনলেজ করলাম এটা ডিফারেন্ট, আর আমি ডেপ্টটা পে করব এটা ডিফারেন্ট, এই দুইটা জিনিস ডিফারেন্ট। অ্যাকনলেজমেন্ট মানে স্বীকৃতি দেওয়া যে হ্যাঁ ঠিক আছে এই ঋণটা আছে বা ঋণের টাকা আছে, তার মানে এই নয় যে আমি ঋণের টাকাটা দিয়ে দেব। সুতরাং পে করার প্রমিস করাটা ডিফারেন্ট। গিফট অ্যাকচুয়ালি মেড, দ্য প্রভিশন অফ কনসিডারেশন ডু নট অ্যাফেক্ট দ্য গিফট অ্যাকচুয়ালি মেড। কনসিডারেশনের প্রভিশন কখনোই গিফটের প্রভিশনকে বাড়িত করে না বা অ্যাফেক্ট করে না। সেইখানে আমরা জানি যে গিফট বলতে আমরা বুঝি যে গিফট হচ্ছে মুভেবল কোনো কিছু যা ডেলিভারির মাধ্যমে প্রদান করা হয়ে থাকে। গিফট অফ ইমুভেবল দেন শুড বি অ্যালং উইথ রেজিস্ট্রেশন। মুভেবলটা ডেলিভারির মাধ্যমে হয় আর ইমুভেবলটা বলা হচ্ছে রেজিস্ট্রেশন করতে হয়। ইফ অ্যাবাভ কন্ডিশন অফ গিফট আর ফুলফিলড দেন ল্যাক অফ কনসিডারেশন উড নট অ্যাফেক্ট দ্য ভ্যালিডিটি অফ দ্য গিফট। সো গিফটের ক্ষেত্রে ডোনর ডোনিকে দিবে এবং সেই ক্ষেত্রে ডোনি সেটা রিসিভ করবে এবং সেটা মুভেবল হলে ডেলিভারি করবে, আর ইমুভেবল হলে পজেশন দিয়ে রেজিস্ট্রি করে দিতে হবে, শেষ। এর মধ্যে কনসিডারেশনের কোনো ব্যাপার কাজ করে না। কনসিডারেশন দিলাম কি দিলাম না তার উপরে গিফটের ভ্যালিডিটি ডিপেন্ড করবে না, এটাই বলা হচ্ছে এখানে। ইনঅ্যাডেকুয়েসি অফ কনসিডারেশন, এটা আমরা এর আগেও পড়েছি যে অ্যাডেকুয়েসি কনসিডারেশন বলতে আমরা বুঝি যা ইকুয়াল ভ্যালু পে করা হয়, আর ইনঅ্যাডেকুয়েসি মানে হচ্ছে অসামঞ্জস্যপূর্ণ একটা ভ্যালু আমরা পে করব, তবে সেই ক্ষেত্রে উইলিংনেসটা হচ্ছে জরুরি, মানে ইচ্ছা। কেউ যদি 10 টাকার সম্পত্তি 10,000 টাকায় নিতে রাজি হয়, ওকে ফাইন, 10 টাকার বিনিময়ে আমি দিলাম, প্রমিস করেছি দিয়ে দিলাম, আমি খুশি। কিন্তু এটা নিয়ে যদি কোনো রকম কোনো বাধা বিপত্তি আসে, দেন এই ইনঅ্যাডেকুয়েসি কনসিডারেশনের কারণে আবার সেই চুক্তি বাতিল হতে পারে, সেটা এখানে বলা হচ্ছে। মানে দুই পক্ষের যদি কোনো সম্মতি থাকে তাহলে আইনও সেখানে কোনো বাধা দেয় না, এটাই বোঝানো হয়েছে। তো আজকে এই পর্যন্তই কনসিডারেশন নিয়ে কোনো কোশ্চেন থাকলে তোমরা জানাতে পারো। আমরা নেক্সট ক্লাসে পড়বো যে কন্ট্রাক্টের ক্ষেত্রে কম্পিটেন্ট টু কন্ট্রাক্ট, অর্থাৎ হু ইজ কম্পিটেন্ট টু কন্ট্রাক্ট, কে চুক্তি করতে পারে, চুক্তি করার যোগ্যতা কি, সেটা নিয়ে আমরা ডিটেইলে পড়বো। এবং চুক্তি আজকে যেটা পড়লাম যে কনসিডারেশন নিয়ে যদি কখনো কোনো ডিটেইল কোশ্চেন হয় তাহলে এইখান থেকে এই জিনিসটা পড়লে সুবিধা হবে বা ভালো হবে। যেটা প্রথম পার্টে কন্ট্রাক্টে আলোচনা করা হয়েছিল অ্যাজ অ্যান এলিমেন্ট, ওখানে খুবই সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে, আর এখানে হচ্ছে ডিটেইলে। তো তোমাদের প্রশ্ন থাকলে কমেন্টসে লিখো। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।